রাজনীতিতে তোলপাড় সৃষ্টিকারী এক বিরল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এমপি। 85 বছরের ইতিহাসে জামাত আরেক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। খেলা যে চলছে কোন লেভেলে, বাংলাদেশে এই প্রথম এইরকম কৌশল বাংলাদেশের মাটিতে এর আগে কেউ দেখে নাই। আপনাকে স্যালুট। প্রথম বাংলাদেশ জন্মের 55 বছরের মধ্যে সব থেকে চাঞ্চল্যকর খবরটা তৈরি হয়েছে আজকে। যদি আরো একটু বাড়িয়ে বলি তাহলে মহান ভাষা আন্দোলনের পরে 74 বছরে একটা বড় চাঞ্চল্যকর খবর তৈরি হয়েছে আজকে। তাহলে এত বছরের হিসাব করছি কেন? সেই চাঞ্চল্যকর খবরটা পথে পালিয়েছে আওয়ামী লীগ, সে পথে কি পালাবে বিএনপি? এই বাংলাদেশ চাচ্ছি আমরা, এই বাংলাদেশ গর্ব আমরা বিএনপির মাধ্যমে, এই বাংলাদেশ আমরা এনে দিয়েছি 1,500 মায়ের শহীদ সন্তানদের মাধ্যমে। বিএনপি কঠিন মাইন্ড ক্যাসিফাই করে গেছে। কি মাইন্ড ক্যাসিফাই করেছে, কি সমস্যা করেছে বিএনপি? আজকে এই বিষয়ে কথা বলবো। বিএনপি এমন এক সমস্যা করেছে, এটা পারছে না খাইতে, না পারছে পালাইতে। 5ই আগস্টের পরে সাংবাদিক হত্যা মামলার আসামি শেখ রবিউল, শেখ বংশের লোক, তাকে বানানো হলো গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং তিনি আইসা এখন আমাদেরকে সবক দিচ্ছেন, শিখাচ্ছেন চাঁদাবাজির নতুন সংজ্ঞা। তিনি চাঁদাবাজির নতুন সংজ্ঞা নির্ধারণ করছে। ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে একটি ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করা হয়। এই জুলাই বিপ্লবকে বিক্রিও করে দিয়েছে এই আসিফ নজরুল, যে কারণে এবার সেই হাজারো কোটি টাকা দুর্নীতি করে, লুটপাট করে, দেশ থেকে বিদেশে পাচার করে এবার সে নিজেও বিদেশে পালিয়ে যাবার পথেই এবার হাতে নাতে বিমানবন্দরে ধরা পড়েছে। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি যে হালে বা যেভাবে চাঁদাবাজি করত, ঠিক সেইভাবেই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর যখন শপথ গ্রহণ করেন এবং শপথ গ্রহণ করার পর থেকেই এই 2 দিনের মধ্যেই কিন্তু সেতুমন্ত্রী, নতুন সেতুমন্ত্রী ঠিক ওবায়দুল কাদেরের মতো চাঁদাবাজি শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, কিভাবে চাঁদাবাজি করছে তা এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এমনকি নতুন সেই সেতুমন্ত্রী তিনি বলেছেন যে রাস্তার মধ্যে টোল অতিরিক্ত হারে আদায় করা এটি কোনো চাঁদাবাজির অংশ বিশেষ নয়। প্রিয় দর্শক, এই কথাটিকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন যে রাস্তা বা টোল থেকে যে অতিরিক্ত টাকা তোলা হয় এটাও চাঁদাবাজির মধ্যে অন্তর্ভুক্ত বা চাঁদাবাজির মধ্যে পড়ে, তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওর মধ্যে উপস্থাপন করা হয়েছে। তাই বলবো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। রাজনীতিতে তোলপাড় সৃষ্টিকারী এক বিরল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদ সদস্য, আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। হ্যাঁ, এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হবে। 21 ফেব্রুয়ারি কি করতে যাচ্ছে আপনি বিষয়টা কিভাবে দেখেন মন্তব্য করে জানাবেন, কারণ এটা জামাতের রাজনীতির একটা সিগনিফিকেন্ট প্যারাডাইম শিফট হতে যাচ্ছে। বরং 85 বছরের ইতিহাসে জামাত আরেক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। দর্শক, আমির জামাত শহীদ মিনারে যাবেন। এই শহীদ মিনার নিয়ে ইসলামপন্থীদের মধ্যে নানান পারসেপশন রয়েছে, নানান স্কুল অফ থট রয়েছে। নর্মালি শহীদ মিনারকে এদেশের অধিকাংশ ইসলামপন্থীরা মনে করে ওটা একটা শিরকি জায়গা, ওটা বেদাত। বিশেষ করে আহলে হাদিস সালাফি প্রচারণার ফলে এই পারসেপশনটা জড়ালো এবং জামাত সহ ইসলামপন্থী নেতারা শহীদ মিনারে অতীতে কখনো যায়নি, যার ফলে এটা এক প্রকার সম্মতি যে না, ওখানে যাওয়াটা এটা সঙ্গত নয়। কিন্তু আমির জামাত এবার শহীদ মিনারে যাবেন, প্রধান বিরোধী দলীয় নেতা শহীদ মিনারে যাবেন। এখন শহীদ মিনারে এরপরে 26শে মার্চ ডেফিনেটলি, 16ই ডিসেম্বর ডেফিনেটলি আমির জামাত স্মৃতিসৌধে যাবেন। স্মৃতিসৌধ, শহীদ মিনার, এগুলোকে ইসলামপন্থীরা নেগেটিভলি দেখে এবং জামাতের প্র্যাকটিস সেটাকে সম্মান করা, কারণ জামাত কিন্তু সেটা যায়। যদিও আমির জামাত মতিউর রহমান নিজামী শহীদ মিনার গিয়েছেন এবং সেখানে কিন্তু অনেক সমালোচনা হয়েছে। এবার কি হতে যাচ্ছে এটা কিন্তু একটা উত্তেজনাকর বিষয়। সোশ্যাল মিডিয়া, আলেম ওলামাদের সমালোচনা, ফতোয়া এই কয়েকদিন চলতে থাকবে। তো বিষয়টা কি আমরা এটা পর্যালোচনা করবো ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে, বাস্তবতা নিয়ে। আমি অনেকদিন যাবত এই বিষয়ে কথা বলে আসছি, কিন্তু সেটা একদম আলাদা কোনো টপিক ছিল না, পার্ট অফ অন্য টপিক। কিন্তু এবার ডিটেলস বলবো, একদম স্পষ্ট ক্লিয়ার অবস্থান ক্লারিফাই করবো, ভিভিড অবস্থান। দর্শক, জামাত ইসলামী প্রেস রিলিজ দিয়ে যেটা জানিয়েছে, 20 ফেব্রুয়ারি দ্বিতীয় রমজানের ইফতারের আগ মুহূর্তে জামাতের এই প্রেস রিলিজ, এটা গণমাধ্যমে এখন পর্যন্ত হয়তো আসেনি, জামাত গণমাধ্যমগুলোতে এই প্রেস রিলিজ পাঠিয়েছে। এটা শতভাগ সঠিক কাজ। এই কাজ জামাতের অনেক আগে করা উচিত ছিল। আমি এটা প্রত্যেক বছর 21 ফেব্রুয়ারিতে আমার আলোচনা, আমার দর্শকরা তারা জানেন, না থাকলে গত বছর 21 ফেব্রুয়ারি আলোচনা সার্চ দিয়ে দেখে নিন। প্রত্যেক বছর বলতাম যে জামাত শুড গো টু শহীদ মিনার। কেন যাবে না? সমস্যাটা কি? এটা অবশ্যই জায়েজ, এটা মুবাহ। শহীদ মিনারে যাওয়া না যাওয়া এগুলো ইবাদতের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয়, এটা শরীর কোনো বিষয়, এটা দুনিয়াবি একটা বিষয়, এটা মুবাহ, এটা সওয়াব হওয়া নেওয়া এগুলো কোনো বিষয় না। শহীদ মিনারে কেউ শহীদদেরকে জান্নাতে পাঠিয়ে দিতে যায় না। শহীদদের জন্য সরলভাবে যেটা করণীয়, এটা জামাত এত বছর করতো, এখনো করবে। যারা শহীদ হয়েছে বানর ভাষা আন্দোলন, তাদের জন্য দোয়া করতে হবে। তাদের কবর জিয়ারত, ওটা তাদের মাগফিরাতের জন্য না। কবর জিয়ারত এটা আমার ভালোর জন্য। যে কবর জিয়ারত করবে লিতুজাতিল মাউত, তার মৃত্যুর কথা স্মরণের জন্য। কিন্তু কবর যিনি আছেন তার মঙ্গলের জন্য দোয়া করতে কবরের সামনে যাওয়া লাগবে না। আপনি যেখানে বসে দোয়া করবেন আল্লাহ কবুল করবে। অতএব সুন্নাত হচ্ছে এটা, শহীদদের জন্য দোয়া করা, স্মরণ করা, দোয়া করা এবং নিজের মৃত্যুর কথা স্মরণ করা।
আল্লাহ যেন যাদেরকে আমরা শহীদ বলি প্রকৃতপক্ষে তাদের যেন শহীদ হিসেবে কবুল করে, এটা হচ্ছে সুন্নাত। অর্থাৎ সুন্নাতের জায়গা, সরল জায়গায় কোনো ইখতিলাফ নেই। শহীদ মিনারে যাওয়া, একটা জায়গায় যাওয়া, এটা শরীয়তের সাথে, ধর্মের সাথে সম্পর্কিত কোনো বিষয় না। রাস্তাঘাটে হাঁটা, সংসদে যাওয়া, পার্কে যাওয়া যেরকম, পেপার পত্রিকা পড়া যেরকম, ওইটা ওরকম। অর্থাৎ শহীদ মিনারে যাওয়া না যাওয়া এর সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই, সুন্নাত বেদাতের কোনো সম্পর্ক নেই, এটা আপনাকে আগে বুঝতে হবে। অর্থাৎ ওখানে যে কেউ যেতে পারে। শহীদ মিনারের সামনে থেকে কি আহলে হাদিস আলেমরা যান না? যান। অতএব এটা কোনো ব্যাপার না, ওটা একটা আল্লাহর জমিনের একটা পার্ট, সেখানে যেতেই পারেন, সেখানে যাওয়া হাজারবার কোটিবার যায়। অতএব একটা নতুন অধ্যায়ের সৃষ্টি হতে যাচ্ছে। আশা করি আমির জামাতের শহীদ মিনারে যাত্রার মধ্য দিয়ে এই কুসংস্কার বা ভুল ধারণা এটা দূর হবে এবং ইসলামপন্থীরা এই গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাক্সেস পাবে, এখন থেকে তাদের একটা প্রেজেন্স তৈরি হবে। সরকার গঠন করলেন, আমরা বিএনপিকে এই জায়গায় একটু বলতেই হয় যে এই ধরনের নির্বাচন কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের ভোটের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। আপনারা চাইলেই মানুষের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেন। এইটার কারণে যেটা হলো, হয়তো ক্ষমতা পেলেন, 5 বছর ক্ষমতার স্বাদ উপভোগ করলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এই 2026 সালের নির্বাচন 2008 সালের নির্বাচনের সাথে তুলনীয় হবে। শেখ হাসিনার রাতের ভোটের সাথে তুলনীয় হবে, শেখ হাসিনার আমিডামি ভোটের সাথে তুলনীয় হবে, শেখ হাসিনার বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোটের সাথে তুলনীয় হবে। তাহলে ওই জায়গাটা থেকে কিন্তু বেরোতে পারলেন না আপনারা, বাংলার জনগণও ওই জায়গা থেকে মুক্তি পেল না। তো যাই হোক, যেভাবেই হোক, বিএনপি সরকার গঠন করেছে, জামাত ইসলামের পক্ষ থেকেও তাদেরকে সহযোগিতার পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে। বিরোধী দল হিসেবে জামাত যেটা করতে পারতো, হয়তো বিএনপিকে তারা নাজেহাল করতে পারতো, বিভিন্ন ভাবে তাদেরকে আন্দোলন সংগ্রাম করে এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তারা আরো কিছু করতে পারতো। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে একটি ইতিবাচক অ্যাপ্রোচ করা হয়েছে যে না, আপনারা দেশ চালান, আমরা আপনাদের কাজের সমালোচনা করব। আর তারা অত্যন্ত চমৎকার একটা পদক্ষেপ নিয়েছে, যেটা তারা বিএনপির যে মন্ত্রী গঠিত হয়েছে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদের সদস্যদের পিছনে তারা একটা ছায়া মন্ত্রী পরিষদ তাদের পিছনে আতশ কাঁচের মতো লাগিয়ে রাখবে। অর্থাৎ এখানে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয়েছে। মাঠের রাজনীতি থেকে, রাজপথের লড়াই সংগ্রাম থেকে রাজনীতি কিন্তু এখন বুদ্ধিমত্তার দিকে চলে যাচ্ছে। এটি একটা ভালো দিক। মাঠের জ্বালাও পোড়াও এইগুলো বাংলার মানুষ দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। এখন বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়, তাদেরকে কিভাবে অসার প্রমাণিত করা যায়, তাদেরকে কিভাবে অর্বাচীন প্রমাণ করা যায়, এই কৌশলে আগাচ্ছে জামাত ইসলাম। তো জামাত ইসলাম যখন এই কৌশলে আগাচ্ছে, তখন বিএনপির ভিতর থেকে একটা মহল, যারা খোদ আওয়ামী লীগ থেকে উঠে এসেছে, তারা মূলত বিএনপি নয়, তারা এখনো আওয়ামী লীগ। বিএনপির শ্রদ্ধাবরণের থেকে তারা মূলত গুপ্ত বিএনপি। এরা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে, তাদের তালাবদ্ধ অফিসগুলোকে তারা অবমুক্ত করে দিয়েছে। তারা আওয়ামী লীগকে বাংলার রাজনীতিতে আবার পুনর্বাসনের একটা প্রচেষ্টা চালাচ্ছে। অবশ্য এটা এমনি এমনি নয়, এটা শুধু শুধু যেটা তারা করেছে তা নয়, এখানেও বিরাট একটা ডিলিংসের ব্যাপার সেবার আছে। একটা ডিলিংসের মাধ্যমে এই কাজটি করা হচ্ছে। আর বিএনপি যখন আওয়ামী লীগকে নিয়ে এই ধরনের পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে, তাদেরকে পুনর্বাসন করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এবং বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে, আমরা দেখছি নব্য বিএনপি যারা, এরা জামাতকে নির্মূল করার হুমকি দিচ্ছে, জামাতকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আজও এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটা, যে শান্তা, যাকে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে ছাত্রদল মাইক কেড়ে নিয়েছিল, শান্তাকে একটা মেয়ে হুমকি দিচ্ছে যে তোদেরকে কচুকাটা করবো। মেহজাবিন নামে একটা মেয়ে, সোনিয়া মেহজাবিন। আমি জানি না এই মেয়ে আসলে মেয়ে কিনা, নাকি হিজরা, নাকি গুপ্ত আওয়ামী লীগ, নাকি গুপ্ত বিএনপি। এটা ছাত্রদল বা বিএনপির এটি অবশ্যই যাচাই বাছাই করা উচিত। সে পরিষ্কার করে একটা ফেসবুক পোস্ট দিয়ে সেখানে তার পরিকল্পনার কথা বলছে যে জামাত ইসলামকে যে করেই হোক, প্রয়োজনে আওয়ামী লীগ এখানে এসে রাজনীতি করুক, আমাদের কোনো সমস্যা নাই। বামদের হাতে জামাতকে ছেড়ে দিতে হবে। জামাত আমাদের প্রধান শত্রু। আওয়ামী লীগ থাকুক, বামপন্থী থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। জামাতকে নির্মূল করতে পারলেই তো আপনারা যা চান সেটাই সফল হয়। ইন দ্য মিন টাইম, আপনারা শুনেছেন লন্ডনে আইটিভির সাথে সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারেও সজীব ওয়াজেদ জয় তারেক রহমানকে এই নির্বাচনকে স্বীকৃতি দিতে চাচ্ছেন না, কিন্তু তারেক রহমানের সাথে তিনি বসতে রাজি হচ্ছেন। অর্থাৎ তার আগে তারেক রহমান কিন্তু এরকম একটা ইঙ্গিত দিয়েছিল যে শেখ হাসিনার ছেলেমেয়েরা ইচ্ছা করলে রাজনীতি করতে পারে, তো করুক। কিন্তু বিএনপির প্রতি তাদের যে বিদ্বেষ, বিএনপির প্রতি তাদের যে মনোভাব, এই মনোভাবের কি পরিবর্তন আসবে? 5ই আগস্টের পরে সাংবাদিক হত্যা মামলার আসামি শেখ রবিউল, শেখ বংশের লোক, তাকে বানানো হলো গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং তিনি এখন আমাদেরকে সবক দিচ্ছেন, শিখাচ্ছেন চাঁদাবাজির নতুন সংজ্ঞা। তিনি চাঁদাবাজির নতুন সংজ্ঞা নির্ধারণ করছে যে সমঝোতার ভিত্তিতে যদি চাঁদা নেওয়া হয় তাহলে সেটা চাঁদাবাজি না। চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দিচ্ছি। এবং আপনারা জেনে থাকবেন, এই সমঝোতার ভিত্তিতে একটা ট্রাক যখন সেই ঠাকুরগাঁও থেকে, পঞ্চগড় থেকে, রংপুর থেকে, গাইবান্ধা থেকে ঢাকা শহরে আসে, তখন এই সমঝোতার ভিত্তিতে সেই চাঁদা যে কত জায়গায় দেওয়া লাগে তার কোনো হিসাব নাই। এই সমঝোতার ভিত্তিতে ঢাকা শহরের ফুটপাথগুলো থেকে প্রত্যেকদিন চাঁদা নেওয়া হয়। এই সমঝোতার ভিত্তিতে ঢাকা শহরের কামান বাজার প্রত্যেকদিন 3 বার করে ভাড়া দেওয়া হয়। এই সমঝোতার ভিত্তিতে ঢাকা শহরের গুলিস্তানের ফুটপাথ দখল হয়ে যায়, রাজপথ দখল হয়ে যায়। এই সমঝোতার ভিত্তিতে যারা দোকানি আছেন তাদের দোকানপাট ভেঙে দেওয়া হয়। এই সমঝোতার ভিত্তিতে এই যে রবিউল সাহেব চাঁদার সংজ্ঞা নির্ধারণ করলেন এবং এর মধ্য দিয়ে তারা চাঁদাবাজদেরকে আরো বেশি প্রমোট করলেন। এবং এই রবিউল সাহেবের হিস্ট্রি খুব একটা ভালো না। ফ্যাসিবাদের জন্য তিনি প্রতিবাদী মুখ ছিলেন, কিন্তু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে তিনি প্রথম ব্যক্তি যিনি সাংবাদিক হত্যা মামলার আসামি হচ্ছেন। বলা হয়ে থাকে যে গোপন তার যে চাঁদাবাজি যে আস্তানা বা সংবাদ, সেটা প্রকাশ করার পরে সেই সাংবাদিকের উপরে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে হত্যা করেছিলেন। এবং এই ধরনের ঘটনাগুলো আছেন, তিনি জামিনে আছেন। সেই ব্যক্তিকে, এই ধরনের বিতর্কিত ব্যক্তিকে, যাকে এমপির নমিনেশন দেওয়াই উচিত হয়নি, তাকে দেওয়া হয়েছে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব। আপনি ইমাজিন করেন, সড়ক পরিবহন সেতু একটা মন্ত্রণালয়, এবার হচ্ছে রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন, 3টা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে এই অপকর্ম কোথায় গিয়ে থাকে সেটা দেখার অপেক্ষা। আমরা থামবো না, আমরা প্রতিবাদ করবো। 2 মাস পর ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন ভারতীয়রা বাংলাদেশি ভিসা পাবেন এবং বাংলাদেশে আসতে পারবেন। এত খুশির কারণ কি? দর্শক, আপনারা খেয়াল করেন যে পুরো পরিস্থিতিটা কিন্তু তৈরি করেছিল ভারত।
মনে আছে নিশ্চয়ই দীপু চন্দ্র দাসকে ঘিরে যখন নাকি একের পর এক ভারতীয় যে ভারতের অবস্থান বাংলাদেশের 5টি মিশন আক্রান্ত হয়েছিল, তখন বাধ্য হয়ে বাংলাদেশ বন্ধ করে। কিন্তু তার আগেই ভারত একেবারে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় চট্টগ্রাম এবং ঢাকার ভিসা কেন্দ্র। কারণ কি, চট্টগ্রামে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে ভারতীয় উপ হাইকমিশনারের বাসভবন এবং অফিসকে ঘিরে। নিশ্চয়ই এটা মানে অন্যায় এবং এটা অপরাধজনিত কারণ। কিন্তু একটা তো পরিস্থিতি তৈরি করছে ভারত, সেটা হচ্ছে মুস্তাফিজকে আইপিএল থেকে তাকে বিতাড়িত করে এটা অপমান করা হয়েছে, খেলোয়াড়দেরকে অপমান করা হয়েছে, দেশকে অপমান করা হয়েছে। আর তারা দীপু চন্দ্র দাসকে ঘিরে একটা পরিস্থিতি তৈরি করছে, যার ফলে দুই দেশই বন্ধ করে, মানে একদম পাল্টাপাল্টি। কারণ অন্তর্বর্তী সরকারের সময় আর যাই হোক না কেন, ভারত কিন্তু কোনো দিক থেকে ছাড় পায়নি, যে নমনীয় কোনো ভাব কিন্তু বাংলাদেশ প্রদর্শন করেনি, যার কারণে ভারতের খুবই অখুশি ছিল। এখন বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে অবশ্যই আমরা প্রত্যাশা করি যে দুই দেশের সম্পর্কটা স্বাভাবিক হোক, দুই দেশের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, নানান খাতে দুই দেশেরই একটা পার্টিসিপেশন আছে, এবং বিশেষ করে বাংলাদেশের জন্য বেশি প্রয়োজন, কারণ ভারত একটা বড় প্রতিবেশী, নানান কারণে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের মানুষ নির্ভর করে। এখন এটাকে পুঁজি করে তারা সেই 5ই আগস্ট, মানে গত বছর 5ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে তারা নাখোশ, তারা ভিসা আস্তে আস্তে রেস্ট্রিক্ট করে এবং চিকিৎসা সহ একটা কূটনৈতিক ক্ষেত্র ছাড়া বাকিগুলি প্রায় বন্ধ করে দেয়। তারপরে একদম ফাইনালি বন্ধ করে দেয় এই 2 মাস আগে। তো সেখানে ভারত এবার পট পরিবর্তনের পর আশা করা হচ্ছিল যে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে, এবং মির্জা ফখরুল্লাহ বলেছিল যে শেখ হাসিনা দিল্লিতে থাকলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো বাধা হবে না। তো সেটাও বুঝলাম, কিন্তু সেই ক্ষেত্রে তো ভারতের আগে উদ্যোগ নেওয়ার কথা, কারণ কয়েকদিন ধরে পত্রপত্রিকা দেখছি ভারত খুব শীঘ্রই ভিসা খুলে দেবে এবং যাতায়াত উন্মুক্ত হবে। তো সেটা করার আগে নয়াদিল্লিতে অবস্থানরত বাংলাদেশের যে হাইকমিশন তারা খুলে দিল। তো ভারতের আগে বাংলাদেশের এই স্টেপ নিয়ে কি দরকার ছিল, বা এত খুশি হওয়ার কারণটা কি? কারণ এই বাড়াবাড়ি করলে তখন মনে হবে যে টোটাল তাহলে এই নির্বাচন, বিএনপির ক্ষমতায় আসা, এটা বোধহয় ভারতের সাথে কোনো নেগোসিয়েশন হয়েছে। অপপ্রচারকারীরা বা বিরুদ্ধবাদীরা এই কথাগুলো কিন্তু প্রচার করতে থাকে, ইতিমধ্যে প্রচার করছে না তা না, করছে। তো সেটাকে আরো মানে বাস্তবে উদাহরণ হিসেবে সামনে টেনে আনবে যে ভারত ভিসা মুক্ত করার আগে বাংলাদেশ ভিসা খুলে দেবে ভারতীয়দের জন্য। এটা কি ভালো হলো কিনা একটু দর্শক চিন্তা করে দেখবেন। যে পথে পালিয়েছে আওয়ামী লীগ, সে পথে কি পালাবে বিএনপি? আজকে ব্রাহ্মণবাড়িয়াতে রুমিন ফারহানার সাথে কি ব্যবহারটা করলো? রাতের নিশীথে যখন সে এমপি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ফুল দিতে গেলেন শহীদ মিনারে, বিএনপির লোকেরা তাকে ধাক্কা ধাক্কি করে এমন ভাবে এবং তাকে গালমন্দ করলেন শহীদ মিনারে ব্রাহ্মণবাড়িয়ায়। একজন নারীর প্রতি এরকম মানে ব্যবহার করাটা লজ্জা পুরুষ জগতের, পুরুষ জাতির জন্য এটা লজ্জার। একজন নারী, সে সংসদ সদস্য, নির্বাচিত হয়েছে জনগণের ভোটে। সে কোন দল, কোন প্রার্থী, কোন মার্কা, সেটা তো আমার বিষয় নয়। বিষয় সে জাতীয় সংসদের সদস্য, তার প্রতি আমার সম্মান দেখাতে হবে। অপরদিকে সে একজন নারী রাত গভীরে সে তার কর্মী বাহিনীদেরকে নিয়ে গিয়েছে, তার কর্মীদেরকে দূরে সরিয়ে দিয়ে তার উপরে যেন হুমড়ি খেয়ে পড়ছে বিএনপির অসংখ্য নেতা কর্মীরা তাকে গাদ্দার, দালাল, এটা সেটা বলার জন্য। এই বাংলাদেশ চাচ্ছি আমরা, এই বাংলাদেশ গর্ব আমরা বিএনপির মাধ্যমে, এই বাংলাদেশ আমরা এনে দিয়েছি 1,500 মায়ের শহীদ সন্তানদের মাধ্যমে। খেলা যে চলছে কোন লেভেলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরখা পরে বাজার করতে গেলেন, দোকানদার করলেন জরিমানার কবলে। বাংলাদেশে এই প্রথম বোরখা পরে কোনো ম্যাজিস্ট্রেট তিনি বাজার করতে গেলেন এবং বাজার মনিটর করে সেই দোকানদারগুলোকে জরিমানার আওতায় নিয়ে এসেছেন। ভাই নির্বাহী ম্যাজিস্ট্রেট এইরকম কৌশল বাংলাদেশের মাটিতে এর আগে কেউ দেখে নাই। অবশ্যই ভাই ব্রাদার, নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য আপনারা একটা লাইক দিবেন। তার এই অভিনব পথ আমরা অবশ্যই চাই, এইভাবে বোরখা পরিধান করেই যেন দোকান বাজার মনিটরিং করা হয়। ভাই ব্রাদার, ঘটনা কোথায় ঘটেছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনাকে স্যালুট। প্রথমে রমজান মাস, যারা ব্যবসায়িক আছে তারা তো বাম্পার ফলন, ব্যবসায় লাভ করার জন্য 5 টাকা জিনিস 15 টাকায় বিক্রি করছে। লেবু 25 টাকা পিস, বেগুন 140 টাকা কেজি, মুরগির দাম বেড়ে গেছে, গরুর মাংসের দাম বেড়ে গেছে, খাসির মাংসের বদলে এই যে পাখি বকরি থাকে সেগুলোর মাংস বিক্রি করা হচ্ছে। ঘটনা ঘটেছে কোথায়? আপনারা দেখতে পাচ্ছেন সময় টিভি নিউজে। বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট করলেন জরিমানা। ভাই আজকে নিউজ, শুক্রবার আজকে নিউজ দেখেন। বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট করলেন জরিমানা। বলা হচ্ছে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে গিয়েছিলেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছদ্মবেশে বাজার ঘুরে নানা অনিয়মের সত্যতা পাওয়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন তিনি। আমরা নিউজের পাতে যেটা দেখতে পাচ্ছি, শুক্রবার আজকের দিন সরকারি ছুটি 20 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বেলা 12:30 পর্যন্ত মাদারীপুরের শিবচর পৌর বাজারে এই ব্যতিক্রমী অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইকা সুলতানা। স্যালুট ম্যাডাম, স্যালুট। এইরকম ব্যতিক্রমী অভিযান আমরা চাই, যেমন ব্যবসায়িক, যেমন চালাবাজ, যেমন বাটপার দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ওই রকমই চালা নির্বাহী ম্যাজিস্ট্রেট। দেখেন কি ঘটেছে। জানা যায় রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে শুক্রবার সকালে বোরকা পরে ক্রেতার বেশে ধারণ করে শাইকা সুলতানা। ওই পোশাকে তিনি শিবচর পৌর বাজারে মাছ, মাংস, মুদি দোকান, ফল সহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এই সময় তিনি বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস নিয়ে প্রতারণা সহ নানা অসঙ্গতি হাতে নাতে ধরতে সক্ষম হন। বাহ, চমৎকার অভিযান। অনিয়মগুলো চিহ্নিত করার পর তিনি ছদ্মবেশ ত্যাগ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাছ, মাংস, ফল ও মুদি সহ 60টি দোকানে মোট 12,000 টাকা জরিমানা করা হয়। না, জরিমানার পরিমাণ মনে হয় একটু কম হয়ে গেছে। 12,000 টাকা জরিমানা করে কিছু হবে না। হ্যাঁ, যে ব্যবসায়িক ডাকাত এখন এদেরকে 1 লাখ 2 লাখ টাকা জরিমানা করতে হবে, তাছাড়া এরা সোজা হবে না। কারণ 12,000 টাকা, এদের 60টা দোকান মিলে 12,000 দেখলাম, তো 12,000 টাকা এদের জন্য ডাইন ভাত, হাতের ময়লা। 12,000 টাকা কোনো ব্যাপারই না, কারণ এরা একদিনে 15-20 হাজার টাকা ইনকাম করে। হ্যাঁ, পণ্যের দাম ধর, পণ্য কিনে রেখেছে স্টকে,
লেবু কিনে রেখেছে স্টকে, খাজুর কিনে রেখেছে স্টকে, সেই খাজুরগুলো বিক্রি করছে উচ্চ দামে। এদেরকে আরো বেশি বেশি করে জরিমানা করতে হবে এবং দেশের নাগরিককে হতে হবে সোচ্চার, দেশের নাগরিককে হতে হবে হিসাবে কড়াকড়ি। আগের মানুষ 5 টাকার হিসাব করতো, 2 টাকার হিসাব করতো, ভাই ওইভাবে দেশের মানুষকে যারা নাগরিক আছে, যারা হাট বাজার করতে যায়, তাদেরকে হিসাব করতে হবে। আপনি যদি হিসাব না করতে পারেন তাহলে যে আপনার কাছ থেকে লুটে পুটে খাবে অসাধু ব্যবসায়ী। ভাই ব্রাদার, প্রথমত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইকা সুলতানা ম্যাডাম, আপনাকে স্যালুট, আপনার জন্য দোয়া, আপনার জন্য শুভকামনা। দেশের মানুষ এইরকম অভিনব পন্থায় ব্যবসায়িকদেরকে অভিযান যেন আরো করা হয়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছে আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।